হ্যালো ক্লাস 10, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে ব্যাকরণের নির্মিত অংশের মধ্যে রয়েছে বঙ্গানুবাদ, সংলাপ রচনা এবং প্রতিবেদন। আজকের এই রিভিশনাল ভিডিওটিতে আমরা প্রতিবেদন রচনা বিষয়ে আলোচনা করব। তবে কোনো একটি বিশেষ প্রতিবেদন রচনা করার আগে আমরা প্রথমে প্রতিবেদন রচনা যে নির্দিষ্ট কতগুলি নিয়মাবলী বা ফরম্যাট রয়েছে ইত্যাদি সম্পর্কে আলোচনা করব। প্রথমে প্রতিবেদনের ক্ষেত্রে প্রথম নিয়ম হলো প্রতিবেদনের ভাষা হবে সহজ সরল, অর্থাৎ প্রতিবেদনে কোনো জটিল বা কঠিন ভাষায় কিছু লেখা থাকবে না। প্রতিবেদনের ভাষা একদম সহজ সরল ভাষায় রচনা করা হবে। নির্দিষ্ট ঘটনার বিবরণ থাকবে, কল্পনাকে প্রশ্রয় দেওয়া যাবে না। অর্থাৎ যে বিষয়টির ওপর বা যে বিষয়টিকে কেন্দ্র করে প্রতিবেদন রচনা করা হচ্ছে, প্রতিবেদনে অবশ্যই সেই নির্দিষ্ট ঘটনার বিবরণ থাকবে। আলাদা করে কোনো ইমাজিনেশন বা যে ঘটনাটা ঘটেনি, কল্পনার আশ্রয়ে সেই ঘটনাকে আমরা প্রতিবেদনে লিখতে পারবো না। প্রতিবেদনে নিজস্ব মতামত বা সমালোচনা করা যাবে না। অর্থাৎ প্রতিবেদনের ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি কোনো নির্দিষ্ট বিষয়বস্তুর উপর নিজস্ব মতামত জ্ঞাপন করেন, তা করা যাবে না এবং অবশ্যই সমালোচনা করা যাবে না। কারণ তোমরা সবসময় মনে রাখবে যে প্রতিবেদনটি প্রকাশিত হচ্ছে একটি গণমাধ্যম, অর্থাৎ সংবাদপত্র বা ম্যাগাজিন, এই সমস্ত গণমাধ্যমগুলির মধ্য দিয়ে। তো সেই গণমাধ্যমে কোনো ব্যক্তি নিজস্ব ব্যক্তিগত মতামত প্রতিবেদনের মাধ্যমে জ্ঞাপন করতে পারেন না। তাই প্রতিবেদনে কখনোই নিজস্ব মতামত বা সমালোচনা করা যাবে না, তথ্য বিকৃত করা যাবে না। প্রতিবেদনটি যে সংবাদপত্রে বা ম্যাগাজিনে প্রকাশিত হচ্ছে, সেখান থেকে সবসময় যিনি পাঠক, তারা যারা সংবাদ পাঠ করেন বা যারা ম্যাগাজিন পড়েন, তারা সবসময় একটা সঠিক ইনফরমেশন চাইবেন, সঠিক তথ্য চাইবেন। তাই খেয়াল রাখতে হবে প্রতিবেদন রচনায় অবশ্যই যেন তথ্যটা সঠিক থাকে। তথ্যকে কখনোই অতিরঞ্জিত বা অনেক বেশি ইন্টারেস্টিং করার জন্য বিকৃত বা ভুল তথ্য দেওয়া যাবে না। জাতি, ধর্ম, রাজনীতি বিষয়ে পক্ষপাত থাকবে না। অর্থাৎ যে প্রতিবেদন রচিত হচ্ছে সেখানে কোনো নির্দিষ্ট কমিউনিটি, অর্থাৎ হিন্দু বা মুসলিম বা শিখ বা খ্রিস্টান ইত্যাদি ভাবে কোনো নির্দিষ্ট জাতি ধর্মের যেমন পক্ষপাতিত্ব করা যাবে না, একই রকম ভাবে রাজনীতির কোনো নির্দিষ্ট বিষয়ে পক্ষপাতিত্ব করা যাবে না। অর্থাৎ সমস্ত ক্ষেত্রে জাতি, ধর্ম, রাজনীতি বিষয়ে যে কথা বলবে না ব্যক্তি, সেটা বলছি না, কিন্তু যিনি প্রতিবেদন রচনা করছেন তাকে ব্যক্তি নিরপেক্ষভাবে, অর্থাৎ ব্যক্তিগত মতামতের বাইরে একটা ইউনিভার্সাল, একটা সর্বজনীন মতামত জ্ঞাপন করতে হবে। তিনি তার ব্যক্তিগত মতামত বা পক্ষপাতিত্ব এই প্রতিবেদনে রাখবেন না। আরেকটি বিষয় হলো প্রতিবেদনের অবশ্যই শিরোনাম থাকবে। যদি দেখা হয় একটা গোটা প্রতিবেদন রচিত হলো কিন্তু প্রতিবেদনের কোনো একটা সঠিক শিরোনাম নেই, একটা হেডলাইন নেই, সেক্ষেত্রে কিন্তু সেই প্রতিবেদনটা সঠিক বলে নির্ণয় করা যাবে না। প্রতিবেদনে অবশ্যই একটি শিরোনাম থাকবে। আরেকটি বিষয় হলো এক কথা বারবার বলা যাবে না। অর্থাৎ প্রতিবেদনটা একটা নির্দিষ্ট শব্দ সংখ্যা বা একটা নির্দিষ্ট বিষয়ের ওপর যেহেতু তৈরি হচ্ছে, তাই সবসময় খেয়াল রাখতে হবে যে প্রতিবেদনে যা কথা বলা হবে সঠিকভাবে সংক্ষিপ্তভাবে বলা হবে। এক কথা বারবার বলে অহেতুক প্রতিবেদনকে বড় বা অনেক বেশি বিবৃত বিবরণ অনুযায়ী করা যাবে না। তো এখানে আমরা একটি প্রতিবেদনের বিষয়ে আলোচনা করব। অর্থাৎ দেওয়া হলো যদি যে তোমার বিদ্যালয়ের রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠান বিষয়টি প্রতিবেদন, তাহলে টপিক হলো বিদ্যালয়ে রবীন্দ্র জয়ন্তী পালন বিষয়ে একটি প্রতিবেদন। এটি হলো টপিক। এই টপিকের উপরে প্রতিবেদন লিখতে হবে। এবার এই প্রতিবেদন কিভাবে লিখতে হবে সেটা নির্দিষ্ট কিছু পয়েন্টগুলি আমি এখানে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে ধরো টপিক দেওয়া হলে যে তোমাদের বিদ্যালয়ে রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে, সেই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করতে হবে। প্রথমেই কি করতে হবে? প্রথমেই শিরোনাম দিতে হবে। অর্থাৎ আমি যে প্রতিবেদন রচনা করব সেখানে সবার প্রথমে আমি একটা নির্দিষ্ট শিরোনাম দেব। শিরোনাম যদি না দেওয়া হয় তাহলে কিন্তু এই প্রতিবেদন রচনা করা সঠিকভাবে হবে না। তাহলে দিতেই পারি রবীন্দ্র স্মরণে
বিদ্যা ভবন বা যার যেটা কাল্পনিক বিদ্যালয়ের নাম দিতে হবে। তাহলে একটা প্রথমে শিরোনাম লিখতে হবে রবীন্দ্র স্মরণে বিদ্যা ভবন বা বিদ্যা মন্দির, যা কিছু একটা কাল্পনিক শিরোনাম দিতে হবে। তারপরে হলো ফরম্যাট। ফরম্যাটের মধ্যে কি কি থাকবে? ফরম্যাটের মধ্যে জায়গা, যেমন আমি এখানে লিখলাম নিজস্ব সংবাদদাতা বেহালা, আমরা এখানে 10ই মে দিলাম, ঠিক আছে। তাহলে ফরম্যাটের প্রথমে শিরোনাম দেব, তারপরে ফরম্যাটে নিজস্ব সংবাদদাতা বেহালা জায়গার নাম, এবং ধরো 9 তারিখে 9ই মে যদি রবীন্দ্র জয়ন্তী পালন হয় রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে বিদ্যালয়ে, তাহলে 10ই মে এই প্রতিবেদনটি প্রকাশিত হচ্ছে। এই দুটি বিষয়ের পর আমরা প্রতিবেদনের যে মূল বিষয়বস্তু সেখানে চলে যাব। অর্থাৎ মূল বিষয়বস্তু কি? মূল বিষয়বস্তু হলো বিদ্যালয়ের হল বা প্রাঙ্গণে অনুষ্ঠানটি হয়েছে, হল বা প্রাঙ্গণ, ছাত্র ছাত্রী শিক্ষার্থী শিক্ষিকা মাননীয়া প্রধান শিক্ষিকা এবং এলাকার যিনি কোনো গণ্যমান্য ব্যক্তি, অর্থাৎ এক্ষেত্রে আমরা কাউন্সিলর লিখতে পারি, কাউন্সিলর, নাম না দিলেও চলবে কিংবা নাম দিলে কোনো কাল্পনিক নাম দেবেন। অর্থাৎ প্রতিবেদনে প্রথমে শিরোনাম, তারপরে যে ফরম্যাট রয়েছে অর্থাৎ নিজস্ব সংবাদদাতা, জায়গার নাম, তারপরে তারিখ, এবং তারপর আমার মূল বিষয় অর্থাৎ বিদ্যালয় হল বা প্রাঙ্গণে রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে, সেখানে কারা কারা উপস্থিত রয়েছে, সেখানে ছাত্রছাত্রী শিক্ষিকা মাননীয় প্রধান শিক্ষিকা মহাশয়া, এলাকার যিনি কাউন্সিলর, প্রত্যেকে অত্যন্ত রেসপেক্টলি কোনো শব্দ ব্যবহার করে লিখবে। প্রতিবেদনে কিন্তু কাউকে কখনোই অসম্মানজনক কোনো শব্দ ব্যবহার করা যাবে না। অর্থাৎ এখানে প্রধান শিক্ষিকার ক্ষেত্রে মাননীয়া বা মাননীয়া মহাশয়া, এলাকার কাউন্সিলরের ক্ষেত্রেও মাননীয়া ইত্যাদি যে রেসপেক্টফুল ওয়ার্ডগুলি রয়েছে সেই সম্মানসূচক শব্দগুলি ব্যবহার করবেন। এবার এখানে বিষয়বস্তু দেবার পরেই তারপরের 3 নম্বর পয়েন্টের পরে রবীন্দ্র জয়ন্তীতে যে বিষয়টির উপর গুরুত্ব দিতে হবে সেটি হলো যে কততম রবীন্দ্র জয়ন্তী, এবং সেই সঙ্গে এই যে বিষয়টি রয়েছে এটার সঙ্গে রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু বক্তব্য অবশ্যই বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষিকা মহাশয় বা মহাশয়া রয়েছেন তিনি এ বিষয়ে কিছু বক্তৃতা দেবেন, তার অমূল্য বক্তৃতা, কাউন্সিলর কিছু বলবেন, এবং সেই সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথের ফটোতে মালা প্রদান, ইত্যাদি বিষয়বস্তু এই বিষয়টার মধ্যে লিখব। তারপরে আমরা কিন্তু সমাপ্তির দিকে চলে, অর্থাৎ বিদ্যালয়ে রবীন্দ্র জয়ন্তী পালন মানে এমন কিছু বিষয়বস্তু সেখানে থাকবে জটিলভাবে তা নয়। 5 নম্বর অর্থাৎ সর্বশেষ ক্ষেত্রে বিদ্যালয়ের শিক্ষার্থীরা
রবীন্দ্রনাথকে কিভাবে স্মরণ করেছেন তার জন্মদিনে, রবীন্দ্রনাথকে কিভাবে স্মরণ করেছেন তার জন্মদিনে, এবং মানব সমাজে রবীন্দ্রনাথের অবস্থান, অর্থাৎ তারা আমাদের মধ্যে কি রূপে এখনো বিরাজমান অবস্থান বা বিরাজমান, সেই বিষয়টি দিয়ে প্রতিবেদনটি শেষ করতে হবে। বারবার মাথায় রাখবে যে প্রতিবেদনে অবশ্যই একটি শিরোনাম থাকবে, তারপরে ফরম্যাট থাকবে, তারপরে যে বিষয়টির ওপরে হচ্ছে সেই বিষয়টির ওপরে জোর দেবো, আমরা কোনো বাড়তি কথা বলবো না। এবং সব শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা রবীন্দ্রনাথকে নাচ, গান, আবৃত্তি, নাটক ইত্যাদির মাধ্যমে কিভাবে রবীন্দ্রনাথকে স্মরণ করেছে তার জন্মদিনে, এবং গোটা মানব সমাজে যে রবীন্দ্রনাথের অবদান রয়েছে, অবস্থান বিরাজমান রয়েছে, তিনি কিভাবে এখনো আমরা তাকে স্মরণ করি, ইত্যাদি বিষয় দিয়ে প্রতিবেদনটা শেষ করতে হবে। এইভাবে তোমরা প্রত্যেকে প্রতিবেদন লেখার সময় কিন্তু এই সমস্ত বিষয়বস্তুগুলি খেয়াল রাখবে, এবং প্রতিবেদন পড়ার সময় সেটি যেন বিষয় কেন্দ্রিক হয়, সহজ সরল হয়, এবং ফরম্যাট এবং শিরোনাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেদন রচনার সময় এই বিষয়গুলি লক্ষ্য রাখলেই হবে। তোমরা সবাই খুব ভালো করে পরীক্ষা দাও। থ্যাংক ইউ।